আচ্ছা, তো আমরা আজকে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন এই ব্যাপারটা প্রথম ক্লাস করতে যাচ্ছি। তো প্রথম ক্লাসে আমরা প্রথমে জানবো যে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন আমাদেরকে আসলে করতে হয়টা কি। আমরা সাধারণত অনেক ধরনের সমীকরণ দেখেছি, যেমন এটা একটা সমীকরণ 5x + 6y = 3, এটা একটা সমীকরণ। আবার আমি আরেকটা সমীকরণ নিতে পারি 2x + 2y = 5। এই যে এখানে দুইটা সমীকরণ দেখা যাচ্ছে, এই দুইটা সমীকরণকে আমি চাইলে সমাধান করতে পারি। এই দুইটা সমীকরণকে সমাধান করার জন্য আমরা যে পদ্ধতিগুলো ব্যবহার করি তাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে অপনয়ন পদ্ধতি, তারপর প্রতিস্থাপন পদ্ধতি, বজ্রগুণন পদ্ধতি, বজ্রগুণনকে আর গুণনও বলা হয়, বজ্রগুণন পদ্ধতি, তারপরে নির্ণায়ক পদ্ধতি। এই যে বিভিন্ন পদ্ধতিতে এই সমীকরণগুলোকে সমাধান করা হয়। আর এই সমীকরণগুলোর সমাধান মানেটা কি? এই সমীকরণগুলোর সমাধানের মানে হচ্ছে x এর মান এবং y এর মান বের করে আনা। তো আমি যদি এই সমীকরণগুলো থেকে x এর মান আর y এর মান বের করতে চাই, তাহলে আমাকে অপনয়ন পদ্ধতি, প্রতিস্থাপন পদ্ধতি, বজ্রগুণন পদ্ধতি, নির্ণায়ক পদ্ধতি, এই চারটার যে কোনো একটা পদ্ধতি অ্যাপ্লাই করতে হয়। ঠিক অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনে আমাদেরকে কিছু সমীকরণ দেওয়া থাকবে, ওই সমীকরণগুলা ডিফারেনশিয়াল সমীকরণ। এই যে এখানে যে সমীকরণগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে কার্তেশীয় সমীকরণ। আর অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন আমাদের যে সমীকরণগুলো দেওয়া থাকবে সেই সমীকরণগুলো হবে ডিফারেনশিয়াল সমীকরণ। তো কার্তেশীয় সমীকরণের সমাধান করার যেমন কিছু পদ্ধতি রয়েছে, ঠিক তেমনি ডিফারেনশিয়াল সমীকরণকে সমাধান করারও কিছু পদ্ধতি রয়েছে। তো এই ব্যাপারটা আমাদেরকে শিখাবে যে কোন ধরনের ডিফারেনশিয়াল সমীকরণকে কিভাবে সমাধান করতে হয়। তো আমরা দেখব ধারাবাহিকভাবে যে এক একটা প্রশ্নের ডিজাইনের জন্য এক একভাবে ডিফারেনশিয়াল ইকুয়েশনগুলোকে সমাধান করার প্রয়োজন পড়ে। তো আমরা এই দুইটা সমীকরণের সমাধান করার জন্য অপনয়ন পদ্ধতি, প্রতিস্থাপন পদ্ধতি, বজ্রগুণন পদ্ধতি বা নির্ণায়ক পদ্ধতি, এদের নিয়মগুলো আমরা আগে শিখিনি। আমরা করেছি কি সরাসরি অঙ্ক করতে গিয়ে অঙ্কের সাথে সাথে নিয়মগুলো শিখে ফেলেছি। একইভাবে এই অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের প্রত্যেকটা ইকুয়েশনের জন্য আমরা আগে ভাগে নিয়মগুলো শেখার চেষ্টা করব না, আমরা অঙ্কের সাথে সাথে নিয়মগুলো শিখতে পারবো। তো আমরা সরাসরি অঙ্কগুলো শুরু করতে পারবো। তো ঠিক আছে, তাহলে আমরা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের ব্যাপারটা পড়া শুরু করতে পারি। আচ্ছা, যেহেতু আমি বলেছি যে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন অনেক ধরনের হতে পারে, আর এই বিভিন্ন ধরনের ইকুয়েশনের জন্য বিভিন্ন রকমের সমাধান করতে হয়। তো এক্ষেত্রে প্রথম যে পদ্ধতির অঙ্কগুলো আমরা করব সেগুলোর নাম হচ্ছে ধ্রুবক সহগ বিশিষ্ট সমমাত্রিক রৈখিক অন্তরক সমীকরণ। ধ্রুবক সহগ বিশিষ্ট সমমাত্রিক রৈখিক অন্তরক সমীকরণগুলো দেখতে কেমন হয় সেটা আমরা একটা প্রশ্ন লিখে দেখানোর চেষ্টা করি। যেমন একটা প্রশ্ন আমি লিখলাম d² + 4d + 4 y = 0। এটা একটা ধ্রুবক সহগ বিশিষ্ট সমমাত্রিক রৈখিক অন্তরক সমীকরণ। কেন এটা ধ্রুবক সহগ বিশিষ্ট? কারণ হচ্ছে এখানে d² এর যে সহগ দেখা যাচ্ছে সেটা হচ্ছে 1, এই d এর সহগ যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে 4, যা একটা ধ্রুব সংখ্যা, আর এখানেও দেখা যাচ্ছে একটা 4। তাহলে প্রত্যেকটা পদের সহগগুলো ধ্রুবক বলে আমরা এটাকে বলতে পারি এটা ধ্রুবক সহগ বিশিষ্ট রৈখিক অন্তরক সমীকরণ। তো এই সমীকরণটাকে চাইলে আমি এভাবে লিখতে পারি d² y + 4dy + 4y = 0। আসলে y টা গুণ করে দেওয়া হয়েছে তিনজনের সাথে। তো এটাও হয়ে গেল একটা ধ্রুবক সহগ বিশিষ্ট সমমাত্রিক রৈখিক অন্তরক সমীকরণ। এভাবেও প্রশ্নে দেওয়া থাকতে পারে, এভাবেও লেখা থাকতে পারে, দুইটার অর্থ একই। তো এখানে প্রত্যেক পদে এই যে d² y এর সহগ 1 অর্থাৎ ধ্রুবক, dy এর সহগ হচ্ছে 4, এটাও ধ্রুবক, আর 4y এটা সহগ হচ্ছে y এর সহগ ধ্রুবক বলে এটাকে বলা হচ্ছে ধ্রুবক সহগ বিশিষ্ট সমীকরণ। তো এখন এখানে যে একটা d দেখা যাচ্ছে, এই d টার মিনিং হচ্ছে ডিফারেন্সিয়েশন। কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন? সাধারণত এটা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন কে বোঝানো হয়, তবে মাঝে মধ্যে অন্য কোনো চলকের সাপেক্ষ ডিফারেন্সিয়েশন বোঝানো হতে পারে। তবে এখানে যেহেতু y দেখা যাচ্ছে সেহেতু এই d টা অবশ্যই x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন বুঝাবে। তাহলে এখানে d মানে হচ্ছে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, এই চিহ্নটাকে আমরা d দ্বারা প্রকাশ করেছি। তাহলে প্রশ্নটাকে চাইলে আমি এভাবে লিখতে পারি যে d² dx² y + 4d dx y + 4y = 0। কারণ
সিঙ্গেল ডি এর কথার অর্থ হচ্ছে একবার ডিফারেন্সিয়েশন, ডি স্কয়ার কথাটির অর্থ হচ্ছে দুইবার ডিফারেন্সিয়েশন, অর্থাৎ ডি স্কয়ার মানে হচ্ছে ডি dx স্কয়ার, ডি dx স্কয়ার এর মানে হচ্ছে দুইবার ডিফারেন্সিয়েশন। ওকে, তাহলে আমরা এবার একটা অঙ্ক শুরু করতে পারি, আর অঙ্কটাকে কিভাবে সমাধান করতে হয় সেটা আমরা দেখে নিতে পারি। আচ্ছা, তো প্রথমে আমরা যে সমস্যাটা নিয়েছি সেই সমস্যাটা হচ্ছে, সমীকরণটা হচ্ছে ডি স্কয়ার প্লাস 5d প্লাস 4 ইনটু y ইকুয়াল টু 0। এই সমীকরণটাকে আমাদেরকে সমাধান করতে হবে, আর এটা একটা ডিফারেনশিয়াল সমীকরণ, কারণ এখানে ডি দেখা যাচ্ছে, আর এটা ধ্রুবক সহগ বিশিষ্ট। কেন এটা ধ্রুবক সহগ বিশিষ্ট? কারণ এখানে ডি স্কয়ার সহগ হচ্ছে 1 যা ধ্রুবক, এখানে ডি সহগ হচ্ছে 5 যা ধ্রুবক, আর এখানে 4 সেটাও ধ্রুবক, সুতরাং এটা আসলে ধ্রুবক সহগ বিশিষ্ট সমীকরণ। আচ্ছা, তো এখন আমরা এটাকে কিভাবে সমাধান করতে পারি? তো এটাকে সমাধান করার জন্য প্রথম যে কাজটা আমাদের করতে হয় সেটা হচ্ছে ধরি y ইকুয়াল টু e টু দি পাওয়ার mx প্রদত্ত সমীকরণের একটি সমাধান। তো অঙ্কটা শুরু করার আগে আমাকে মনে করতে হবে y ইকুয়াল টু e টু দি পাওয়ার mx প্রদত্ত সমীকরণের একটি সমাধান। এটা সব অঙ্কেই মনে করতে হবে। এমন কোন অঙ্ক ডিফারেনশিয়াল ইকুয়েশনে পাওয়া সম্ভব নয় এই ধরনের অঙ্কে আমরা যাদেরকে y ইকুয়াল টু দি পাওয়ার mx একটা সমাধান মনে করব না। তো ডিফারেনশিয়াল ইকুয়েশনগুলোর একটা সমাধান y ইকুয়াল টু দি পাওয়ার mx টাইপসের এসে থাকে, যে কারণে আমরা বললাম যে এই সমীকরণের একটা সমাধান হচ্ছে y ইকুয়াল টু e টু দি পাওয়ার mx। এখন কথা হচ্ছে y ইকুয়াল টু e টু দি পাওয়ার mx যদি ওর একটা সমাধান হয়, তাহলে আমি y এর জায়গায় এই মানটা বসিয়ে দিতে পারি। যদি কোনো একটা সমীকরণের সমাধান পাওয়া যায়, ওই সমাধান ওইখানে বসিয়ে দেওয়া যায়। তাহলে এখানে y ইকুয়াল টু e টু দি পাওয়ার mx যেহেতু এই সমীকরণের একটা সমাধান আমি মনে করলাম, সুতরাং আমি লিখতে পারি, সুতরাং d স্কয়ার প্লাস 5d প্লাস 4 তার জায়গায় থেকে যাক, y এর জায়গায় আমি লিখে দিলাম e টু দি পাওয়ার mx ইকুয়াল টু 0। এই জাস্ট y এর জায়গায় e টু দি পাওয়ার mx ইকুয়াল টু 0 টা বসিয়ে দিলাম। এবার আমি করব কি, এখান থেকে e টু দি পাওয়ার mx টাকে সবার সাথে গুণ করে দেব। তার মানে এরকম আসবে d স্কয়ার e টু দি পাওয়ার mx প্লাস 5d e টু দি পাওয়ার mx প্লাস 4 e টু দি পাওয়ার mx ইকুয়াল টু 0। তাহলে আমি এবার এখানে একটু দেখি, d স্কয়ার e টু দি পাওয়ার mx কথাটার অর্থ হচ্ছে e টু দি পাওয়ার mx কে দুইবার ডিফারেন্সিয়েশন, x এর সাপেক্ষে দুইবার ডিফারেন্সিয়েশন। তো e টু দি পাওয়ার mx কে দুইবার ডিফারেন্সিয়েশন করলে কি হয় সেটা আমরা একটু দেখে আসি। e টু দি পাওয়ার mx এটাকে যদি একবার ডিফারেন্সিয়েশন করা হয়, তাহলে হয় কি, e টু দি পাওয়ার mx যেমন আছে তেমন বসে, আর এই x এর যে সহগ দেখা যাচ্ছে সহগটা পাশে এসে বসে। এটাই হচ্ছে e টু দি পাওয়ার mx এর ডিফারেন্সিয়েশন। তো আমি যদি একবার ডিফারেন্সিয়েশন করি তাহলে পাচ্ছি m e টু দি পাওয়ার mx। এখন এটাকে যদি আমি আবার ডিফারেন্সিয়েশন করি, অর্থাৎ এরকম d dx m e টু দি পাওয়ার mx, এটাকে যদি আবার ডিফারেন্সিয়েশন করি তাহলে m টা ধ্রুবক থাকার কারণে m তার জায়গায় থেকে যাবে, আর e টু দি পাওয়ার mx এর ডিফারেন্সিয়েশন করলে আবার आंसर হবে e টু দি পাওয়ার mx, আর এই x এর সাথে যে m দেখা যাচ্ছে সেটা আবার এখানে এসে বসবে। ফলে আমি পাচ্ছি কি m স্কয়ার e টু দি পাওয়ার mx। আচ্ছা, তাহলে e টু দি পাওয়ার mx কে যদি আমি দুইবার ডিফারেন্সিয়েশন করি তাহলে পাচ্ছি m স্কয়ার e টু দি পাওয়ার mx। আমি যদি e টু দি পাওয়ার x এর তিনবার ডিফারেন্সিয়েশন করি তাহলে তেমন কিছুই হবে না, হবে কি m কিউব e টু দি পাওয়ার mx। চারবার ডিফারেন্সিয়েশন করলে m টু দি পাওয়ার 4 e টু দি পাওয়ার mx। তো খুবই সহজ ব্যাপার। তার মানে আমি এখানে e টু দি পাওয়ার mx এর যদি দুইবার ডিফারেন্সিয়েশন করি তাহলে আমি आंसर পাবো m স্কয়ার e টু দি পাওয়ার mx প্লাস এখানে 5 এর জায়গায় থাক d e টু দি পাওয়ার mx কথাটার অর্থ হচ্ছে e টু দি পাওয়ার mx কে একবার ডিফারেন্সিয়েশন। তো e টু দি পাওয়ার mx যদি আমি ডিফারেন্সিয়েশন একবার করি তাহলে आंसर পাচ্ছি m e টু দি পাওয়ার mx। তাহলে আমি এখানে লিখব m e টু দি পাওয়ার mx প্লাস 4 এর জায়গায় থাকবে, এখানে কোনো d দেখা যাচ্ছে না, তার মানে এখানে ডিফারেন্সিয়েশনও হবে না, ইকুয়াল টু 0। ব্যাস, ডিফারেন্সিয়েশন করে এই লাইনটা আমরা পাইলাম। এখন এখানে দেখা যাচ্ছে সবার সাথে e টু দি পাওয়ার mx e টু দি পাওয়ার mx e টু দি পাওয়ার mx রয়ে গেছে। তো আমরা চাইলে e টু দি পাওয়ার mx টাকে কমন নিয়ে লিখতে পারি। তাহলে m স্কয়ার তার জায়গায় থাক, প্লাস 5m তার জায়গায় থাক, 4 তার জায়গায় থাক, এবং বাইরে আমি e টু দি পাওয়ার mx ইকুয়াল টু 0 এভাবে
লিখতে পারলাম। ব্যাস, এটা আমাদের প্রথম ধাপ, একটা কাজ শেষ হলো। এখন আমাদেরকে অক্সিলিয়ারি ইকুয়েশন বের করতে হবে। অক্সিলিয়ারি ইকুয়েশন কোনটা সেটা আমরা একটু জেনে নিই। এই যে এখানে e টু দি পাওয়ার mx এর সাথে এই বিশাল একটা রাশি দেখা যাচ্ছে m স্কয়ার প্লাস 5m প্লাস 4, এটাকে বলা হয় অক্সিলিয়ারি ইকুয়েশন। আর এই কাজটা আমরা এই জন্যই করেছি যেন অক্সিলিয়ারি ইকুয়েশনটা আনতে পারি। তো এখন পরবর্তী কাজ হচ্ছে এখানে অক্সিলিয়ারি ইকুয়েশন, এই শব্দের অর্থ হচ্ছে অক্সিলিয়ারি, ইকুয়েশন শব্দের অর্থ হচ্ছে মানে হচ্ছে ইকুয়েশন, আর অক্সিলিয়ারি ইকুয়েশন মানে হচ্ছে সাহায্যকারী সমীকরণ। তো এখানে সাহায্যকারী সমীকরণ হচ্ছে e টু দি পাওয়ার mx এর সাথে যে রাশিটা দেখা যাচ্ছে সেই রাশিটা ইকুয়াল টু 0। তাহলে অক্সিলিয়ারি ইকুয়েশন হচ্ছে m স্কয়ার প্লাস 5m প্লাস 4 ইকুয়াল টু 0। এটাই হচ্ছে অক্সিলিয়ারি ইকুয়েশন। তো এখানে ব্যাপারটা হচ্ছে অক্সিলিয়ারি ইকুয়েশন আমাকে কি করবে? অক্সিলিয়ারি ইকুয়েশন আমাকে m এর মান জানাবে। আমি একটু আগে y ইকুয়াল টু e টু দি পাওয়ার mx লিখেছিলাম, কিন্তু সেখানে m এর মান আমি জানি না, কিন্তু এখান থেকে আমি m এর মানটা বের করতে পারবো। তো এখান থেকে m এর মান বের করার চেষ্টা করতে পারি, বা এখানে মনে হয় মিডল টার্ম ফ্যাক্টর হবে, তাহলে m স্কয়ার প্লাস 4m প্লাস m প্লাস 4 ইকুয়াল টু 0। মিডল টার্ম ফ্যাক্টর করলাম, 4 একে 4, একটা 4 একটা 1, আর এখান থেকে আমি কমন নিতে পারি, m কমন নিলে হবে m প্লাস 4 প্লাস 1 কমন নিলে হবে m প্লাস 4 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে চাইলে আমি m প্লাস 4 আবার কমন নিয়ে ফেলতে পারি। m প্লাস 4 যদি কমন নিয়ে নিই তাহলে পাচ্ছি m প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে হয় এত ইকুয়াল টু 0 অথবা এত ইকুয়াল টু 0 এভাবে লিখতে পারি। তাহলে লিখবো হয় m প্লাস 4 ইকুয়াল টু 0 অথবা m প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে পাচ্ছি m ইকুয়াল টু -4 আর এখান থেকে পাচ্ছি m ইকুয়াল টু -1। ব্যাস, m এর মান পেয়ে গেলাম। এবার আমরা সমাধানটা রেডি করতে পারবো। তো এবার আমরা দেখব যে সমীকরণের সমাধানটা কিভাবে লিখতে হয়। আচ্ছা, তো এখন আমরা লিখব সুতরাং নির্ণেয় জেনারেল সলিউশন। জেনারেল সলিউশন মানে সাধারণ সমাধান। নির্ণেয় জেনারেল সলিউশন এভাবে লিখবো, এটা লম্বা করে লেখা দরকার না। নির্ণেয় জেনারেল সলিউশন হলো y ইকুয়াল টু, একটু দেখতে হবে কিভাবে লিখবো এটা। y ইকুয়াল টু একটা a দিব, a e টু দি পাওয়ার mx, mx মানে হচ্ছে -4x প্লাস b, একটা শুধু একটা b দিব, e টু দি পাওয়ার m, এখানে m এর মান হচ্ছে -1 এজন্য -1x। ব্যাস, এটাই হচ্ছে আমাদের দেওয়া সমীকরণটির সমাধান। এটুকুতে অঙ্ক শেষ। তো এখন আমরা দেখলাম যে সমীকরণটা কিভাবে সমাধান করলাম। প্রথমে সমীকরণটাকে একটা সমাধান মনে করলাম y e টু দি পাওয়ার mx। y e টু দি পাওয়ার mx একটা সমাধান মনে করার পর আমাদের দায়িত্ব হচ্ছে যে y e টু দি পাওয়ার mx টা y এর জায়গায় বসিয়ে দেওয়া সমীকরণে। ওইখান থেকে আমরা ডিফারেন্সিয়েশন করে একটা লাইন পাবো, যে লাইন থেকে অক্সিলিয়ারি ইকুয়েশন বের করব। আর অক্সিলিয়ারি ইকুয়েশন বের করার পর আমাদের কাজ হচ্ছে অক্সিলিয়ারি ইকুয়েশন থেকে m এর মান বের করা। আর ওই m এর মানগুলো দিয়ে ঠিক এইভাবে লিখে আমরা আনসারটা বের করতে পারি। একটু খেয়াল করি, যদি অক্সিলিয়ারি ইকুয়েশনে থেকে আমরা m এর মান যদি বের করি আর m এর মান ধরলাম এরকম আসলো 1 2 3 4, তাহলে ওই সমীকরণের সমাধান হবে y ইকুয়াল টু একটা a দিব, e টু দি পাওয়ার 1x, তারপর একটা b দিব, b দিয়ে এখানে 2 আসছে তাহলে e টু দি পাওয়ার 2x, তারপর একটা c দিব, c দিয়ে লিখব e টু দি পাওয়ার 3x প্লাস একটা d দিব না, d দেওয়া যাবে না, কারণ d দিয়ে ডিফারেন্সিয়েশন বোঝায় এই প্রশ্নগুলোতে। তো আমরা কি করব, d না দিয়ে e দিব, e টু দি পাওয়ার 4x। ব্যাস, এটাই হবে তাদের সমাধান। তার মানে m এর মানগুলা a b c d এর সাথে e এর উপরে বসিয়ে দিলেই আমরা আনসারটা ঠিক এভাবে বসিয়ে দিলে আমরা আনসারটা পেয়ে যাব। তো এখন আমরা অন্য একটা অঙ্ক করি। আচ্ছা, এবার আমরা আরেকটা প্রশ্ন নিলাম। এই প্রশ্নটা হচ্ছে d স্কয়ার প্লাস d মাইনাস 6y ইকুয়াল টু 0 এই সমীকরণের সমাধান করা। তো আমরা এই পর্বে আমরা চেষ্টা করব যে ইকুয়াল 0 যে সমীকরণগুলোতে থাকবে সেগুলো শুধু সমাধান করার চেষ্টা করব। ইকুয়াল 0, ইকুয়াল অন্য কিছু থাকবে না, শুধু ইকুয়াল 0ই থাকবে। তাহলে এটাও দেখা যাচ্ছে আগের প্রশ্নটার মতোই। তাহলে আমরা এটাকে কিভাবে করব, লিখব ধরি y ইকুয়াল টু e টু দি পাওয়ার mx
হলো এটাকে 1 নম্বর সমীকরণ দিতে পারি, হলো 1 নং সমীকরণের একটি সমাধান। 1 নং সমীকরণের একটি সমাধান। ব্যাস y = e⁻mx যদি 1 নং সমীকরণের একটি সমাধান হয় তাহলে আমরা লিখতে পারবো সুতরাং d² + d - 6 e⁻mx = 0, মানে y এর জায়গায় এই e⁻mx টা বসিয়ে দিলাম। এরপর আমাদের কাজ কি, আমরা এইভাবে লিখতে পারি d² e⁻mx + d e⁻mx, মানে গুণ করে দেওয়া হচ্ছে, -6 e⁻mx = 0, এভাবে লিখতে পারি। বা d² e⁻mx কথাটার অর্থ হচ্ছে দুইবার ডিফারেন্সিয়েশন করা। তো e⁻mx কে দুইবার ডিফারেন্সিয়েট করলে কি হয় আমি আরেকবার দেখানোর চেষ্টা করছি। d dx of e⁻mx, এটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি সূত্র অনুযায়ী e⁻mx যেমন ছিল তেমনই বসবে, তবে x এর সহগ যেটা দেখা যাচ্ছে সেটাকে সামনে বসাতে হবে। এটা হচ্ছে একবার ডিফারেন্সিয়েশন। এরপর আমি যদি e⁻mx কে দুইবার ডিফারেন্সিয়েশন করি, এটার মানে হচ্ছে d dx, মানে দুইবার ডিফারেন্সিয়েশনের মানে হচ্ছে d dx, আবার d dx e⁻mx, মানে একবার ডিফারেন্সিয়েশন করা যে লাইনটা তাকে আবার ডিফারেন্সিয়েশন করলে সেটাকে বলা হয় দুইবার ডিফারেন্সিয়েশন। তাহলে d dx তার জায়গায় থাক, d dx e⁻mx, এটার মান আমি এখানে বসিয়ে দিলাম m e⁻mx ইকুয়াল টু, এটাকে যখন আমি ডিফারেন্সিয়েট করতে চাইবো তখন m ধ্রুবক বলে সে বাইরে চলে আসবে, m বাইরে চলে আসবে, আর শুধুমাত্র e⁻mx কে ডিফারেন্সিয়েশন করতে হবে। e⁻mx যদি ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা আবার পাবো e⁻mx, কিন্তু x এর সাথে সহগ যেটা ছিল সেটা আবার সামনে চলে আসবে, ফলে আমরা পাচ্ছি কি m² e⁻mx। তো মজার ব্যাপার হচ্ছে এখানে e⁻mx কে ডিফারেন্সিয়েট করা খুবই সহজ, এটা বারবার করে করে দেখার কোনো প্রয়োজনই নেই। e⁻mx কে যদি আমি একবার ডিফারেন্সিয়েট করি তাহলে হবে একটা m e⁻mx, e⁻mx কে আমি যদি দুইবার ডিফারেন্সিয়েট করি তাহলে হবে m², মানে দুইটা m e⁻mx। আবার যদি তিনবার ডিফারেন্সিয়েট করি তাও e⁻mx থাকবে, তবে সামনে m³ চলে আসবে। চারবার ডিফারেন্সিয়েট করলে e⁻mx ই থাকবে, সামনে m⁴ চলে আসবে। তাহলে এখানে e⁻mx যদি আমি দুইবার ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা পাচ্ছি m² e⁻mx প্লাস এটাকে যদি একবার ডিফারেন্সিয়েট করি তাহলে পাবো m e⁻mx মাইনাস, এটাকে তো কোনো d নেই তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করার প্রয়োজনও নেই, e⁻mx = 0। এবার আমরা এখান থেকে e⁻mx কমন নিয়ে ফেলতে পারি, তাহলে m² প্লাস m - 6 e⁻mx = 0। তো এখানে আমি একটা মজার ব্যাপার বলে রাখি, সেটা হচ্ছে একটু খেয়াল করলে দেখা যাবে এই d² ছিল এই m² হয়ে গেছে, এই d ছিল শুধু m হয়ে গেছে, -6 -6 e⁻mx, তার মানে মাঝখানে দুই লাইন না করে আমি সরাসরি এখান থেকে এই লাইনও লিখে দিতে পারতাম, তবে আমরা আসল ব্যাপারটা বুঝে আসার চেষ্টা করলাম যে এটা কি। ও আচ্ছা, তাহলে e⁻mx এর সাথে এই যে রাশিটা দেখা যাচ্ছে এই রাশিটার নাম হচ্ছে অক্সিলিয়ারি ইকুয়েশন। তাহলে এখন আমরা অক্সিলিয়ারি ইকুয়েশন বের করব, তাহলে লিখব এখানে a e হলো, a e মানে হচ্ছে অক্সিলিয়ারি ইকুয়েশন, a e হলো এই যে এটা m² প্লাস m - 6 = 0, e⁻mx টা না, e⁻mx এর যে রাশিটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে অক্সিলিয়ারি ইকুয়েশন, মানে সাহায্যকারী সমীকরণ, যে আমাদেরকে m এর মান আনতে সাহায্য করবে। তো এখন এখান থেকে আমরা m এর মান আনার চেষ্টা করি, তাহলে এটা পাচ্ছি কি m², এটা তো মিডল টার্ম ফ্যাক্টর করা যাবে, তাহলে এটা হবে +3m - 2m - 6 = 0 মিডল টার্ম ফ্যাক্টর করলে, বা m যদি কমন নিয়ে নিই তাহলে m+3 - 2 যদি কমন নিয়ে নিই তাহলে হবে m+3 আবার =0, আবার আমি m+3 কমন নিয়ে ফেলতে পারি, m+3 যদি কমন নিই তাহলে পাবো m - 2 = 0। এখন আমরা এখান থেকে হয় অথবা দিয়ে দুইটা মান বের করে আনতে পারি, হয় m+3 = 0 অথবা
অথবা m মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে m ইকুয়াল টু পাচ্ছি কি -3, আর এখানে m ইকুয়াল টু পাচ্ছি শুধু 2। তাহলে m এর মান পেয়ে গেলাম। এবার আমরা সমাধানগুলো লিখে ফেলতে পারবো। তাহলে লিখবো সুতরাং নির্ণেয় সাধারণ সমাধান। যদি বাংলায় লিখি তাহলে সাধারণ সমাধান লিখতে হবে। তাহলে লিখবো সুতরাং নির্ণেয় সাধারণ সমাধান অথবা এটাকে এভাবে লিখতে পারি GS, এভাবে লিখতে পারি নির্ণেয় সাধারণ সমাধান y ইকুয়াল টু এভাবে লিখবো। প্রথমে দিব একটা a, তারপর দিব e টু দি পাওয়ার এই এটা m এর জায়গায় -3, তাহলে বলবো -3x প্লাস এরপর দিব b, আর এখানে দেখবো b ও 2, তাহলে e টু দি পাওয়ার 2x। এটাই হচ্ছে এই সমীকরণের সমাধান। আচ্ছা, এরপর আমরা যে সমীকরণটাকে সমাধান করার চেষ্টা করব সেটা হচ্ছে d কিউব d স্কয়ার 8d 12 y ইকুয়াল টু 0। তো এখানেও যেহেতু ইকুয়াল 0 দেওয়া আছে, তো এটার সমাধান কোয়ালিটিও ঠিক আগেরটার মতোই। তাহলে আমরা করব কি, এটা এই জন্যই নেওয়া যে এটার আসলে সমাধান কোয়ালিটি আগেরটার মতো হলেও এটার মাঝখানে একটু সমাধান করতে গিয়ে ঝামেলায় পড়তে হবে, লাস্টেও একটা ঝামেলা আছে, যে কারণে আমি একই রকম অঙ্ক আর একটা করার চেষ্টা করছি। তো এটাও কি করতে হবে, প্রথমে আমি এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে রাখতে পারি, তারপর বলবো ধরি ঠিক আগেরটার মতো ধরি y ইকুয়াল টু e টু দি পাওয়ার mx হলো 1 নং সমীকরণের একটি সমাধান। 1 নং সমীকরণের একটি সমাধান। তাহলে y ইকুয়াল টু e টু দি পাওয়ার mx যদি 1 নং সমীকরণের সমাধান হয়, তাহলে আমরা লিখতে পারবো এরকম সুতরাং d স্কয়ার d কিউব d স্কয়ার 8d 12 y এর জায়গায় লিখে দিব e টু দি পাওয়ার mx। এই y এর জায়গায় আমরা y এর মান e টু দি পাওয়ার mx ইকুয়াল টু 0 লিখে দিলাম। বা এখান থেকে এবার আমরা লিখতে পারবো e টু দি পাওয়ার mx টা এখানে গুণ করতে পারি, তবে এটা গুণ না করে আমি সরাসরি লিখতে পারি। আমি একবার তাও গুণ করে দেখাচ্ছি। বা d কিউব e টু দি পাওয়ার mx মাইনাস d স্কয়ার e টু দি পাওয়ার mx মাইনাস 8 e টু দি পাওয়ার 8d e টু দি পাওয়ার mx প্লাস 12 e টু দি পাওয়ার mx ইকুয়াল টু 0 এভাবে লিখতে পারি। বা এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি, যেহেতু তিনবার ডিফারেন্সিয়েশন, তাহলে এটাতে e টু দি পাওয়ার mx যেমন আছে তেমনই থাকবে, আসলে m কিউব আসবে শুধুমাত্র। আমি আগেই বলেছি দুইবার ডিফারেন্সিয়েট করলে m স্কয়ার আসবে, তিনবার ডিফারেন্স করলে m কিউব আসবে, জাস্ট এটুকুই চেঞ্জ। তাহলে মাইনাস এটাকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে হবে m স্কয়ার e টু দি পাওয়ার mx মাইনাস 8 এর জায়গায় থাকবে। ওকে যদি ডিফারেন্সিয়েট করা হয় তাহলে হবে m e টু দি পাওয়ার mx প্লাস এখানে কোনো d না থাকার কারণে এটা যেভাবে ছিল সেভাবেই রয়ে যাবে। এবার আমরা e টু দি পাওয়ার mx কমন নিয়ে ফেলতে পারি। তাহলে e টু দি পাওয়ার mx যদি আমি কমন নিই, তাহলে প্রথমে থাকবে m কিউব মাইনাস এখান থেকে থাকবে m স্কয়ার মাইনাস 8m প্লাস 12, আর এখানে থাকবে e টু দি পাওয়ার mx ইকুয়াল টু 0। ব্যাস ঠিক এইরকম একটা সমীকরণ আসবে। আমি বলতে চাইছিলাম যে আমি এই মাঝখানে দুই লাইন না করে সরাসরি এটা চাইলে করতে পারতাম। কিভাবে? d কিউব আমি m কিউব বসিয়ে দিতাম, d স্কয়ার m স্কয়ার বসিয়ে দিতাম, 8d 8m বসিয়ে দিতাম, 12 এখানে কোনো d নেই তাই 12 এমনি থেকে যাবে, কোনো m ও বসবে না, আর e টু দি পাওয়ার mx যেমন ছিল তেমন রয়ে যাবে। অর্থাৎ আমি এই দুই লাইন না করেও সরাসরি এই লাইন লিখে দিতে পারি। আচ্ছা, তো এখন আমরা তো এটা পেয়ে গেলাম, এরপর আমরা নির্ণয় করব অক্সিলারি ইকুয়েশন। তাহলে অক্সিলারি ইকুয়েশন কি হবে দেখি। তাহলে আমরা লিখব এখানে অক্সিলারি ইকুয়েশন অর্থাৎ AE হলো, এখানে অক্সিলারি ইকুয়েশন হলো m কিউব মাইনাস m স্কয়ার মাইনাস 8m প্লাস 12 ইকুয়াল টু 0, মানে e টু দি পাওয়ার mx এর সাথে যে রাশিটা আছে সেটা সমান 0ই হচ্ছে অক্সিলারি ইকুয়েশন। এখন এই অক্সিলারি ইকুয়েশনকে আমাদেরকে সমাধান করতে হবে। তো এখন এই সমীকরণটা কিন্তু আগের অঙ্কের মতো মিডল টার্ম ফ্যাক্টর করলে মিলে যাবে না। তো অঙ্কটাকে করতে হবে কি, এটা ভাগশেষ উপপাদ্য ব্যবহার করতে হবে, যেটা আমরা ক্লাস 9 এ করেছিলাম, উচ্চতর গণিতেও করা হয়েছে অনেকবার। তো এখন ভাগশেষ উপপাদ্যের সিস্টেম অনুসারে প্রথমে এখানে কত বসালে 0 হয়, m এর মান কত বসালে 0 হয় সেটা আমাদেরকে দেখতে হবে। তো আমি m এর মান কত বসালে 0 হয় সেটা দেখার চেষ্টা করি। তো ধরলাম m এর মান আমি এখানে 2 বসাচ্ছি, একটু 2 বসাই দেখি।
যদি m এর মান আমি 2 বসাই তাহলে এই সমীকরণটা আসবে এরকম 2 কিউব মাইনাস 2 স্কয়ার মাইনাস 8 ইনটু 2 প্লাস 12। তাহলে এখন দেখা যাক এটার থেকে অবস্থা কি হয়। 2 দুগুণে 4, 4 দুগুণে 8 বিয়োগ 2 দুগুণে 4 মাইনাস 8 দুগুণে 16 প্লাস 12। তো 12 আর 8 এই দুজন পজিটিভ দেখা যাচ্ছে, তাহলে 12 আর 8 যোগ করলে হবে 20। আবার 16 আর 4 এই দুজন নেগেটিভ দেখা যাচ্ছে, এই দুজন যোগ করলে -20 সমান কত চলে আসলো 0। তার মানে m এর জায়গায় 2 বসিয়ে 0 পাওয়া গেল। তার মানে অঙ্কটা আমাদেরকে এভাবে লিখতে পারি m সমান 2 বসানোর কারণে 0 পাওয়া গেছে। একটু 2টাকে পক্ষান্তর করে চিন্তা করি তো, 2টাকে পক্ষান্তর করলে কি হবে m - 2 = 0। এই m - 2 দিয়ে অঙ্কটা আমাদেরকে করতে হবে। তো কিভাবে করতে হয়, বা এই এক লাইন রেখে এই লাইন থেকে দ্বিতীয় লাইন থেকে এটা পিছনের দিকে নিয়ে যেতে হয়। তো আমরা কি করব, দ্বিতীয় লাইনে এরকম m - 2 একটা লিখব, একটু দূরে গিয়ে m - 2 আরো একটা লিখব, একটু দূরে গিয়ে m - 2 আরো একটা লিখে ফেলব। তো হ্যাঁ, এত কিছু থাকতে আমি কেন m - 2 বসালাম, এই জন্যই m - 2 বসালাম, কারণ m এর জায়গায় 2 বসিয়ে এটা 0 পাওয়া যাচ্ছে। আর 2 কে যদি পক্ষান্তর করে ফেলি তাহলে হয় m - 2, আর এই m - 2 দিয়ে অঙ্কটা ঠিক পিছনের দিকে এভাবে মিলিয়ে নিতে হয়। তাহলে এখানে আমি m - 2 লিখলাম। এবার এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে যাতে m কিউব ওর সাথে গুণ হওয়ার পর m কিউব মিলে। তাহলে আমি যদি এখানে m স্কয়ার বসাই আর m স্কয়ার যদি m এর সাথে গুণ করি তাহলে m স্কয়ার আর m গুণ হয়ে m কিউব হয়ে যাচ্ছে, যাটার সাথে মিললো। আর m স্কয়ার আবার 2 এর সাথে গুণ হবে, 2 এর সাথে গুণ হওয়ার সময় কারোর সাথে মিললো কিনা সেটা বোঝার দরকার নেই। প্রথমটার সাথে যখন গুণ হবে তখন ডেফিনেটলি মিলাতে হবে প্রশ্নের সাথে, আর যখন দ্বিতীয়টার সাথে গুণ হবে তখন প্রশ্নের সাথে মিলানোর দরকার নেই, এটা এমনিই গুণ হয়ে যাবে। তাহলে এটা কি হবে, 2 যদি m স্কয়ারের সাথে গুণ হয় -2m স্কয়ার। এবার আমাদের দেখার বিষয় হচ্ছে প্রশ্নে m স্কয়ার আছে কিনা। হ্যাঁ, এখানে m স্কয়ার ছিল, কিন্তু প্রশ্নে ছিল একটা m স্কয়ার, আর আমার এখানে চলে আসছে -2টা m স্কয়ার, তাহলে বেশি হয়ে গেছে, তাহলে এখান থেকে কমানো উচিত। তাহলে এখানে এমন একটা রাশি গুণ করতে হবে যেন এটা এখানে গুণ হয়ে এখানে আসবে এবং ওকে কমিয়ে প্রশ্নের মতো করে মিলাবে। তাহলে এখানে আমার মনে হয় প্লাস দিয়ে শুধু m দিলেই ব্যাপারটা ঘটবে, কারণ আমি যদি প্লাস m দেই ফলে এটার গুণফলে কি আসে দেখি, m আর m যদি গুণ করি তাহলে হবে +m স্কয়ার। তাহলে এখানে দেখা যাচ্ছে m স্কয়ার, 2m স্কয়ার থেকে m স্কয়ার যদি বাদ চলে যায় তাহলে m স্কয়ার কিন্তু মিলে যাচ্ছে। আচ্ছা, আর পরেরটা গুণ করার সময় আমি আগেই বলেছি পরেরটার সাথে যখন গুণ করব তখন কোনো হিসাবের দরকার নেই, প্লাসে মাইনাসে -2m, তাহলে এটা মিললো কি মিললো না বোঝার দরকার নেই। এবার আবার মিলাতে হবে, এখানে আছে 8m, মানে m ছিল 8টা আর ওই 8টার আগে ছিল মাইনাস। এখানেও দেখা যাচ্ছে m ছিল 2টার আগে আসছে মাইনাস। এর মানে হচ্ছে প্রশ্নে ছিল -8m, মানে 8টা m এর দরকার, আর এখানে তার মধ্যে 2টা m চলে আসছে কারণ চিহ্ন একই, 2টা m চলে আসলো। তাহলে আমার আরো 6টা m দরকার। তো ওই 6টা m কে কিন্তু নেগেটিভই হইতে হবে, তাহলে 6টা m দরকার হলে আমি এখানে 6 দিই আর এখানে মাইনাস দিয়ে দিই, তাহলে হয় কি -6m। তাহলে 6 আর 2 এ মিলে 8 মিলে গেল, আর লাস্ট একটা মিললো কিনা বোঝার দরকার নেই, মাইনাসে মাইনাসে প্লাস 6 দুগুণে 12, ও 12 এমনিতেই মিলে গেল। অঙ্কগুলোর বৈশিষ্ট্য এমন লাস্টের দিকে এসে এমনিতেই মিলবে। আর ইকুয়াল টু 0 লিখে দিলাম। তো এই ব্যাপারগুলো আমরা আসলে খুব ভালোভাবে জানি। যদি এই সমাধানের এই পদ্ধতিটা শিখে না থাকে তাহলে এটা অবশ্যই শিখে নিতে হবে যে কোনো ভাবে। আচ্ছা, এখন এটুকুর পর আমরা করতে পারি কি, ওর কাছে m - 2 আছে, ওর কাছে m - 2 দেখা যাচ্ছে, ওর কাছেও m - 2 দেখা যাচ্ছে, তার মানে আমি m - 2 কমন নিতে পারি। m - 2 যদি কমন নিয়ে নেই, ওর কাছ থেকে m - 2 কমন নিলে এখানে থাকবে m স্কয়ার, এখানে থাকবে m, আর এখানে থাকবে -6 = 0। এখন m - 2 তার জায়গায় থেকে যাবে। আর এই যে সমীকরণটা, এই যে রাশিটা দেখা যাচ্ছে, এই রাশিটাকে আবার মিডল টার্ম ফ্যাক্টর করা যায়, আর এটার মিডল টার্ম ফ্যাক্টর হবে ঠিক এরকম m স্কয়ার প্লাস 3m মাইনাস 2m মাইনাস 6 = 0। তো এখন আমি এটার থেকে আবার কমন নিতে পারি m - 2, এই ফার্স্ট ব্র্যাকেটটাকে সেকেন্ড ব্র্যাকেটে রেখে তারপর এখান থেকে আমি কমন নিলাম m, এই দুজন থেকে m কমন নিলে এখানে পাবো m প্লাস 3, মাইনাস 2 কমন নিলে পাবো আবার m প্লাস 3, আর সেকেন্ড ব্র্যাকেট শেষ করব = 0। তাহলে ঘটনা দাঁড়াচ্ছে কি, তাহলে আমরা পাচ্ছি বা
m - 2 তার জায়গায় থাকলো, এখান থেকে m + 3 কমন নিয়ে বাইরে নিয়ে আসবো, m + 3 কমন নিয়ে ফেললাম। তো সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কি থাকবে, এই m টা পড়ে থাকবে আর এখান থেকে -2 টা পড়ে থাকবে। ব্যাস, তাহলে আমরা তিনটা রাশি পেলাম, একটা হলো m - 2, m + 3, m - 2। তো আমি এভাবে লিখতে পারি, হয় m - 2 = 0, অথবা m + 3 = 0, অথবা m - 2 = 0। এই লাইনটা না লিখলেও চলে, সরাসরি m এর মান বসিয়ে দিতে পারি। তো এখান থেকে বা এভাবে আসবে, m = আসবে 2, m = আসবে -3, আর এখান থেকে m = আসবে শুধু 2। আমি এই হয় অথবা লাইনগুলো আসলে লিখতে যাচ্ছি না, এগুলো না লিখে সরাসরি এইভাবে লেখা যেত। সুতরাং এখানে সুতরাং দিব, আর m = এখান থেকে 2 কে পক্ষান্তর করলে হবে 2, +3 কে পক্ষান্তর করলে হবে -3, আর 2 কে পক্ষান্তর করলে হবে 2। তার মানে m এর মান আসছে 2 - 3 2। ওকে, তো এখন আমরা সাধারণ সমাধানটা নির্ণয় করতে পারি। তাহলে আমরা লিখব, সুতরাং নির্ণেয় সাধারণ সমাধান, নির্ণেয় সাধারণ সমাধান। তো এবার কিন্তু সাধারণ সমাধান লিখতে একটু সমস্যা আছে। আগের অঙ্কগুলা, আগে যে দুটো অঙ্ক করিয়েছি ওই দুটো অঙ্ক আর এই অঙ্কের মধ্যে সামান্য পার্থক্য আছে। যদি কোনো অঙ্কের সাধারণ সমাধান করার সময় m এর মান একই চলে আসে, এই যে m এর মান একই চলে আসছে, 2 এবং 2 দুটোটা একই। আগের অঙ্কগুলোতে কিন্তু m এর মান একই আসেনি, দুটো ভিন্ন ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে m এর মান একই চলে এসেছে। এক্ষেত্রে আমাকে করতে হবে কি, নতুন একটা নিয়ম বেছে নিতে হবে। তো এবার সমাধানের পদ্ধতি একটু ভিন্ন হবে, খেয়াল করো এবার কি লিখতে যাচ্ছি। নির্ণয় সাধারণ সমাধান, আমি 2 দোনোটাকে আগে লেখার চেষ্টা করব, -3 কে পরে লেখার চেষ্টা করব। y = a লিখব, e⁻mx মানে twice x লিখে দিলাম, প্লাস b লিখব, এই twice x টা লিখব, e⁻twice x। তো এই ক্ষেত্রে দোনোটা একই রকম হওয়ার কারণে পরেরটাতে আমি x লিখে দিব, প্রথমটাতে কোনো x থাকবে না, প্রথমটা যেমন ছিল তেমনই রয়ে যাবে। কিন্তু একই রকম মান যখন দ্বিতীয়বার m এর মান যখন একই রকম দ্বিতীয়বার লিখব, তখন সেখানে একটা অতিরিক্ত x বসাতে হবে। তারপর আমাকে লিখতে হবে c e⁻−3x, এটাই হচ্ছে ওর সমাধান। তো আমি এই যে একই রকম বসানোর মানটা সেটা একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। আমি ধরলাম যে কোন একটা অঙ্কে m এর মান আসছে এরকম 2 2 2 3 4 এভাবে আসছে। তাহলে এই অঙ্কের জন্য আমার সাধারণ সমাধান হবে এরকম, y = a বসবে প্রথমে, e⁻twice x লিখবো, এই twice x, তারপর প্লাস b বসবে, e⁻twice x বসবে ঠিকই, তবে এখানে একটা অতিরিক্ত x বসাতে হবে, কারণ এই m আর এই m একই, প্লাস c বসবে, e⁻twice x এবারও বসবে ঠিকই, তবে এবার আমাকে x স্কয়ার বসাতে হবে, কারণ এই 2 এই 2 এই 2 একই। তো এখানে যতবার একই রকম লিখবো ততবার x একটা একটা করে বাড়িয়ে দিতে হবে শুধুমাত্র। তারপর হলো প্লাস d, তো লেখা যাবে না, আমি আগে বলি d মানে ডিফারেন্সিয়েশন বোঝায়, তো এখানে d লেখা যাবে না, আমরা লিখবো e⁻thrice x প্লাস f e⁻4x। ব্যাস, এটাই হবে, যদি m এর মান যদি এইরকম আসে তাহলে এটাই হবে তার সমাধান। তার মানে আমরা বুঝলাম, যদি m এর মান একই রকম চলে আসে তাহলে প্রথমটা নরমালি বসবে, কিন্তু দ্বিতীয় তৃতীয় চতুর্থ এইভাবে যারা পর্যায়ক্রমে আসতে থাকবে তাদের ক্ষেত্রে একটা একটা x অতিরিক্ত করে বাড়াতে হবে। তাহলে দ্বিতীয় যেটা আসছে সেটাতে আমরা একটা x বাড়িয়েছি, তারপরেরটাতে আরো একটা x বাড়িয়েছি। যদি এরকম করে এটাও যদি 2x হতো, এটাও যদি 2 হতো, তাহলে আমরা কি করতাম, এই এখানেও 2 দিতাম, কিন্তু এই এর সাথে করতাম কি, এর সাথে x³ বসিয়ে দিতাম, কারণ আরো একটা x তার বাড়ানো উচিত। এই হচ্ছে সমাধানের নিয়ম। ওকে, তাহলে দেখা যাচ্ছে যে এখানে জেনারেল ডিফারেনশিয়াল ইকুয়েশনকে সমাধান করার আজকের যে পদ্ধতিতে সমাধান করতে যাচ্ছি বা আজকে যে সমীকরণগুলো আমরা নিচ্ছি, এগুলা ইকুয়াল মানে সমান চিহ্নের এই পাশে 0 থাকবে, এই টাইপের সমীকরণগুলো আমরা নেওয়ার চেষ্টা করেছি। আর এই সমীকরণগুলোকে সমাধান করা খুবই সহজ। এখানে শুধুমাত্র একটা জায়গায় আমরা বিপদে পড়তে পারি, সেটা হচ্ছে অক্সিলিয়ারি ইকুয়েশনকে সমাধান করে m এর মান বের করা। তো অক্সিলিয়ারি ইকুয়েশনের সমাধান করে m এর মান বের করে, এটা বীজগণিতীয় কাজ, বীজগণিতে আমরা যা শিখেছিলাম তাই এখানে কাজে লাগবে, বাড়তি কোনো কাজ আমাদের তেমন এটা করতে হবে না। তো আশা করি সেটা কম বেশি সবাই বুঝবো।
আচ্ছা ওকে, এরপর আমরা আরেকটি প্রশ্ন দেখার চেষ্টা করছি। তো প্রশ্নটা হচ্ছে ডি কিউব মাইনাস 5d স্কয়ার প্লাস 7d মাইনাস 3y ইকুয়াল টু 0। তো নিয়ম কানুন একেবারে আগের মতোই, তো এটাতে কোনো ঝামেলা আশা করি হবে না, আশা করি পারবো। তো এটা আবার আগের মতো লিখবো, ধরি y ইকুয়াল টু ই টু দি পাওয়ার mx হলো 1 নং এর একটি সমাধান, 1 নং এর একটি সমাধান। এর একটু শর্টকাটে করব, 1 নং এর একটি সমাধান। আর এখন যেভাবে করব অন্য অঙ্কগুলোকে সেভাবেই করতে পারবো, মানে শর্টকাট কম লিখে করতে পারবো। এদের একটি সমাধান, সুতরাং কি হবে, সুতরাং কি লিখতে পারি, ডি কিউবের জায়গায় থাক মাইনাস 5d স্কয়ার তার জায়গায় থাক প্লাস 7d তার জায়গায় থাক মাইনাস 3 তার জায়গায় থাক, আর y এর জায়গায় আমরা লিখে দেব ই টু দি পাওয়ার mx ইকুয়াল টু 0। তো আমরা সরাসরি লাস্ট লাইনটা লিখবো, ডি কিউব এখানে দেখা যাচ্ছে, তাহলে এখানে আমি লিখে দিতে পারি m কিউব, কারণ এটাকে ডিফারেন্সিয়েট করে মাঝখানে দুইটা লাইন করলে এটাই আসবে। মাইনাস 5 এর জায়গায় থাক d স্কয়ারের জায়গায় আমি লিখতে পারি m স্কয়ার প্লাস 7 এর জায়গায় থাক d এর জায়গায় লিখে দিতে পারি m মাইনাস 3, আর এটা হচ্ছে ই টু দি পাওয়ার mx ইকুয়াল টু 0। যদি এটা করতে আমাদের অসুবিধা হয় তাহলে আমরা আগের মতো করেই করব। আগে কিভাবে করেছিলাম, ই টু দি পাওয়ার mx ওর সাথে গুণ করেছি, ই টু দি পাওয়ার mx ওর সাথে গুণ, ই টু দি পাওয়ার mx ওর সাথে গুণ, ওর সাথে গুণ, তারপর ডিফারেন্সিয়েট করেছে, একটা লাইন এসেছে, ই টু দি পাওয়ার mx কে আবার কমন নেওয়া হয়েছিল। তো এখন আমি অত কিছু না করে সরাসরি লাইনটা লিখতে পারছি, কারণ হচ্ছে এটা লেখাটা খুবই সহজ। আচ্ছা এরপর আমরা এখান থেকে কি পাইলাম, অক্সিলিয়ারি ইকুয়েশন পেয়ে গেলাম। তাহলে এখানে বলবো কি, এখানে অক্সিলিয়ারি ইকুয়েশন হলো, এখানে অক্সিলিয়ারি ইকুয়েশন হলো m কিউব মাইনাস 5m স্কয়ার প্লাস 7m মাইনাস 3 ইকুয়াল টু 0। তো অক্সিলিয়ারি ইকুয়েশন হচ্ছে ই টু দি পাওয়ার mx এর সাথে যেটা থাকে সেটা। আর এখান থেকে আমরা যখন সমাধান করতে চাইবো, তো এখানেও দেখা যাচ্ছে এটাকেও মিডল টার্ম ফ্যাক্টর করা যাবে না, তাহলে এটাকে ঠিক আবার ভাগশেষ উপপাদ্যের অঙ্কে করতে হবে। তাহলে দেখতে হবে যে কত বসালে, আচ্ছা এই অঙ্কটা করার সিস্টেম হচ্ছে দুই লাইন একসাথে মিলাতে হয়। তো এখানে আমাকে দেখতে হবে m এর মান কত বসালে 0 হয়। তাহলে প্রথমে সেটা দেখি যে m এর মান কত বসালে 0 হচ্ছে। তো আমি যদি m এর জায়গায় 1 বসাই তাহলে দেখি তো 1 কিউব আসছে, এখান থেকে m কিউব 1 কিউব মাইনাস 5 এর জায়গায় থাক, m এর জায়গায় 1 বসালে এটা হবে 1 স্কয়ার, তারপর হচ্ছে প্লাস 7 ইনটু 1, তারপর হচ্ছে মাইনাস 3। তো দেখি তো এখানে যোগ বিয়োগ করে 0 আসে কিনা, এখান থেকে পাচ্ছি 1 মাইনাস এখান থেকে পাচ্ছি 5 প্লাস এখান থেকে পাচ্ছি 7 আর এখানে 3। তাহলে এখানে দেখা যাচ্ছে মাইনাস 3 আর মাইনাস 5 মিলে হচ্ছে মাইনাস 8, আর 7 প্লাস আর 1 এটা মিলে হচ্ছে 8 ইকুয়াল টু হচ্ছে 0। তার মানে আমরা এই সমীকরণে m এর জায়গায় 1 বসিয়ে 0 পেয়ে গেলাম। তাহলে 1 কে একটু পক্ষান্তর করি, তাহলে হবে m 1 ইকুয়াল টু 0। তাহলে এই m 1 দিয়ে অঙ্কটা শুরু করতে হবে। তো আমি কি করব, m 1 একটা, একটু দূরে গিয়ে m 1 আরো একটা, একটু দূরে গিয়ে m 1 আরো একটা লিখে ফেলবো। এবার আমার প্রথম কাজ হচ্ছে এখানে এমন কিছু গুণ করা যেন এটার সাথে এটা গুণ হয়ে m কিউবটা মিলে যায়। তাহলে এখানে আমি ওইরকম রাশি পাচ্ছি শুধু m স্কয়ার কে, কারণ m স্কয়ার কে যদি m এর সাথে গুণ করি তাহলে m কিউব মিলবে। তো প্রথমটা মিলতেই হবে, প্রথমটা অবশ্যই মিলতে হবে। তাহলে m স্কয়ার m এর সাথে গুণ করে আমরা পাচ্ছি m কিউব, তারপর মাইনাস, এবার m স্কয়ার যদি 1 এর সাথে গুণ করা হয় তাহলে m স্কয়ার একে m স্কয়ার এরকম হবে। দ্বিতীয়টা গুণ করার সময় আমাদের হিসাব করার দরকার নেই, প্রথমটা এখানেও প্রথমটা যখন করব তখন হিসাব করব, কিন্তু দ্বিতীয়টা যখন গুণ করব তখন হিসাব করব না। এখানেও প্রথমটা যখন গুণ করব তখন হিসাব করব, দ্বিতীয়টা যখন গুণ করব তখন হিসাব করব না। তাহলে এখানেও ঠিক প্রথমটা গুণ করার সময় মিললো কিনা সেটা হিসাব করলাম, কিন্তু দ্বিতীয়টা যখন গুণ করলাম তখন কোনো হিসাব করিনি। কিন্তু এখন আবার প্রথমটা গুণ করতে হবে, সুতরাং হিসাব করতে হবে। তো হিসাবটা কি, এখানে m স্কয়ার প্রশ্নে দেখা যাচ্ছে 5টা এবং মাইনাস, আর আমার এখানে m স্কয়ার আছে একটা, সেটাও মাইনাস। তার মানে বোঝাচ্ছে 5টা m স্কয়ার থেকে একটা m স্কয়ার এখানে লেখা হয়ে গেছে, আরো 4টা m স্কয়ার এবং মাইনাস দরকার। তার মানে মাইনাস দরকার, 4টা দরকার। তাহলে এখানে এমন কিছু গুণ করতে হবে যেন এটা গুণ হয়ে 4টা m স্কয়ার আসে। তাহলে সেটা এখানে m দিলেই হয়ে যাচ্ছে -4m, -4m যদি ওর সাথে গুণ হয় তাহলে হয়ে যাবে -4m স্কয়ার, আর মাইনাসে মাইনাসে হবে +4m যদি ওর সাথে গুণ হয় তাহলে হবে +4m। তো আমি আবার বলছি, পরেরটা যখন গুণ করব তখন কোনো হিসাব করার দরকার নেই, আবার এখানে হিসাব করতে হবে। প্রশ্নে দেখা যাচ্ছে 7টা m ছিল, কিন্তু আমি গুণটুন করে এই লাইনে পাইলাম 4টা m। প্রশ্নে 7টা m এর আগে প্লাস ছিল, এখানেও 4টা m এর আগে প্লাস আছে, তার মানে এই 7টা m এর 4টা এখানে চলে আসছে, আরো 3টা দরকার। ওই 3টা এখানে এমন কিছু গুণ করতে হবে যেন ওই 3টা m ফেরত পাওয়া যায়। তো আমি এখানে +3 দিয়ে দিলে মনে হচ্ছে ওই 3টা m পাওয়া যাবে। কেন, +3 দিলে 3 যদি m এর সাথে গুণ হয় তাহলে হবে +3, আর
সরি প্লাস 3m, আর এই 3 যখন 1 এর সাথে গুণ হবে তখন হবে -3। ও লাস্টের -3টা অটোমেটিক্যালি মিলে গেছে, ইকুয়াল টু 0 ইকুয়াল টু 0। তো লাস্টের রাশিটা সবসময় মানে নিজে নিজে মিলবে। যদি লাস্টের রাশি অটোমেটিক্যালি না মিলে তাহলে আমাদেরকে আরো একটা m-1 বাড়াই শেষ পর্যন্ত যেতে হবে। আচ্ছা তাহলে এখানে পেয়ে গেলাম m-1, তাহলে এখন m-1 কমন নিয়ে ফেলি। তাহলে এখান থেকে আমি m-1 কমন নিব, বা m-1 যদি কমন নেওয়া হয় তাহলে এখানে পাচ্ছি m স্কয়ার মাইনাস 4m প্লাস 3 ইকুয়াল টু 0। তাহলে এখন এইটাতে আবার মিডল টার্ম করা যায়, তাহলে m-1 তার জায়গায় থাক। এটাকে যদি আমি এভাবে লিখি m স্কয়ার মাইনাস 3m মাইনাস m প্লাস 3 ইকুয়াল টু 0, তাহলে 3 এর একে 4 হচ্ছে, ব্যাস। তাহলে মিডল টার্ম করা গেল। তাহলে m-1 তার জায়গায় থাক, এখান থেকে m কমন নিয়ে m-3 পাওয়া যাচ্ছে, -1 কমন নিলে m-3 পাওয়া যাচ্ছে ইকুয়াল টু 0, বা m-1 তার জায়গায় থাকে m-1, এখান থেকে আমি m-3 কমন নিয়ে ফেলতে পারি, m-3 কমন নিলে বাকি যেগুলো থাকবে m আর -1 ওদেরকে এভাবে লিখতে পারি ইকুয়াল টু 0। তার মানে আমরা এখানে আবার m এর মান নিয়ে আসতে পারলাম। তো m এর মান কত হবে, সুতরাং সরাসরি লিখে দিই। সুতরাং m ইকুয়াল টু, এখানে -1টা যদি পক্ষান্তর হয় তাহলে হয়ে যাবে +1, আরটা হবে m ইকুয়াল টু -3 যদি পক্ষান্তর হয় তাহলে এটা হবে 3, আর m ইকুয়াল টু -1 যদি পক্ষান্তর হয় তাহলে সেটা হবে +1। তার মানে m এর তিনটা মান পাওয়া গেল, একটা হলো 1, 3 আর 1। ও আচ্ছা, এবার আমরা সমাধান নির্ণয় করব। তবে এবারও সমাধান নির্ণয় করতে গেলে আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে একই রকম m এর মান কিন্তু দুইটা চলে এসেছে। একই রকম m এর মান দুইটা চলে আসলে আমাদেরকে যেভাবে সমাধান করার কথা ছিল আমরা ঠিক সেভাবে সমাধান করব। তাই দেখি একই রকম আসলে কি হয়। তো একই রকম আসলে হয় ঠিক এরকম। তাহলে সুতরাং নির্ণেয় সাধারণ সমাধান হচ্ছে কি y ইকুয়াল টু a লিখবো একটা e টু দি পাওয়ার 1x, তো 1 দেওয়ার দরকার কি, 1x লিখলাম, প্লাস b লিখবো। এবার এই 1টা লেখার চেষ্টা করব, মানে একই রকম গুলোকে একসাথে লেখার চেষ্টা করছি। b লিখবো, e টু দি পাওয়ার 1x দিব, ঠিকই 1x দিব, কিন্তু এটাও 1 হওয়ার কারণে একটার মধ্যে আমরা অতিরিক্ত x অ্যাড করব, তারপর প্লাস c e টু দি পাওয়ার 3x। ব্যাস, এটাই হচ্ছে এই সমীকরণটা, আমরা যে প্রশ্নটা নিলাম ডিফারেনশিয়াল প্রশ্ন, তার সমাধান। তাহলে এই ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যদি m এর মান একই চলে আসে তাহলে আমাদের করতে হবে কি, প্রথমটা তো নরমালি বসবে, দ্বিতীয়টাতে একটা x গুণ হবে, তৃতীয়টা হলে আরো একটা x গুণ হবে, যদি এরকম চারটা মিলে যায় তাহলে 4 নাম্বারটাতে আরো একটা অতিরিক্ত x গুণ, এভাবে x অতিরিক্ত গুণ করে করে তারপর সমীকরণটাকে রেডি করতে হবে।